হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 6-6 পোর্টাল চালু হয়ে গেছে। আজ 3 তারিখ। আজ থেকে 6-6 পোর্টালের এনার্জি হাই থাকবে 9 তারিখ পর্যন্ত। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করলো আজ সকালে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে 6-6 পোর্টাল কতটা এফেক্ট করলো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই পোর্টাল কতটা এফেক্ট করলো আজ সকালে। কনফিউশন, তোমার প্রিয় মানুষটি একটা ডিসিশান নেবে, এরকম একটা পয়েন্টে এসে হাজির হয়ে গেছে। এখন কিন্তু তোমার প্রিয় মানুষটি অনেকটা স্পিরিচুয়াল হয়ে গেছে। সে কিন্তু ঈশ্বর আল্লাহকে মানে, বা হয়তো আগে থেকে মানতো, এখন কিন্তু খুব বেশি করে মানে। এখন কনফিউশনে পড়ে গেছে ফ্রেন্ড। দুটো কোনো সিচুয়েশান, দুটো কোনো ব্যক্তি হতে পারে এবং সে একটা ডিসিশান নেওয়ার জন্য রেডি। একটা কোনো ডিসিশান নেওয়ার জন্য পুরো রেডি যে এবার আমাকে ডিসিশান নিতেই হবে। হতে পারে সে অনেকটা স্লো হয়েছিল বা পিছিয়ে ছিল, ডিসিশান নিতে পারতো না, বা হয়তো তার হয় না এক ধরনের, অনেকে থাকে ভয় খেয়ে যায় যে সে এটা করলে যদি কিছু হয়ে যায়, ডিসিশান নিতে পারে না। তো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি প্রচুর রাগ আর ইগোতে রয়েছে, রেগে আছে খুব, যে কোনো উপায়ে একটা ডিসিশান নিয়ে একটা সমস্যার সমাধান করা যাক, এই রকম একটা অবস্থাতে তোমার প্রিয় মানুষটি চলে এসেছে আজ সকালে। নিজের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে, বা সে ভাবছে যে আমি একটা ডিসিশান নেব এবং তার উপর পরিশ্রম করে সামনের দিকে আমি এগিয়ে যাব। এবং আমি তোমাকে বলি, তোমার প্রিয় মানুষটি কেরিয়ার নিয়ে খুব ভাবনা চিন্তা করছে। একটা কেরিয়ার হয়তো তোমার প্রিয় মানুষটি ঠিক নেই, বা হয়তো সে জব করে বা বিজনেস করে, স্টাডি করে, সেখানে হয়তো তার মন লাগছে না। সে চাইছে যে এখানে ভালো করে আমি কাজ করি, মানে কেরিয়ারের একটা এনার্জি এসেছে। সে কিন্তু কেরিয়ার নিয়েও কিন্তু ভাবনা চিন্তা করছে তোমার প্রিয় মানুষটি। অবশ্যই শুরু চায়, এই যে ডিসিশান একটা নেবে না ফ্রেন্ড, শুরু, একটা সম্পর্কের শুরু। এবং আমি তোমাকে বলে দিই, তোমার প্রিয় মানুষটি অনেকটা পজিটিভ রয়েছে, কিন্তু মনের মধ্যে শান্তিতে নেই। এই তো শান্তিতে নেই, একটা অশান্তির মতো একটা ফিল হয়ে আছে। সে একটা ডিসিশান নেবে অবশ্যই, এবং স্ট্রংলিভাবে সে ডিসিশান নেবে। তার জন্যই কিন্তু সে একদম রেডি হয়েছে যে এবার আমাকে ডিসিশান নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই, একটা তো কিছু করতেই হবে। অবশ্যই দুটো কোনো সিচুয়েশান, দুটো কোনো পরিস্থিতি, বা দুটো মানুষ একজনের প্রতি ইমোশান রয়েছে ব্যাক অফ মাইন্ডে, এবং সে দুটো মানুষকে নিয়ে তোমার প্রিয় মানুষটি জ্যাগেল করে যাচ্ছে। আজ কিন্তু সকালে তোমার প্রিয় মানুষটির উপর এই যে পোর্টালে এনার্জি বেশ পজিটিভ একটা এফেক্ট করছে। অন্তত কমসে কম একটা সিদ্ধান্ত তো নেওয়া জরুরি, তাই না ফ্রেন্ড? একটা সিদ্ধান্ত নেওয়া দরকার আছে যে এই যে একটা এতদিন ধরে হয়তো একটা বড় মাপের কোনো সিনারি চলেছিল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। কারণ কি বলো তো, দুটো মানুষকে নিয়ে চাপে পড়ে গিয়েছিল, এবং এখন হয়তো ইউনিভার্স তাকে কোনোভাবে পথ দেখিয়েছে, তার ঈশ্বর আল্লাহ তাকে হয়তো বুঝিয়েছে সে কিছু একটা ডিসিশান নেবে। অবশ্যই একটা ডিসিশান নেওয়ার জন্য রেডি। সেই যে হ্যাঁ না, ডিসিশান যেটা নেবে না ফ্রেন্ড, বেশ পজিটিভ। তোমাদের হ্যাপি ফ্যামিলি একটা হবে, সাকসেসফুল একটা রিলেশনশিপ কীভাবে করা যায়, একটা খুশি আনন্দ কিভাবে করা যায়, এই রকম একটা ডিসিশান সে কিন্তু নেবে। মানে ডিসিশান যেটা হবে বেশ পজিটিভ। সে দুটো যে মানুষ আছে, সেই মানুষের মধ্যে একজনকে অবশ্যই চুজ করবে, এবং যেটা সে সিদ্ধান্ত নেবে সেটা হবে তার হ্যাপি ফ্যামিলি, খুশি আনন্দ। বা হতে পারে তোমরা বিবাহিত, তো তোমার প্রিয় মানুষটি তোমার কাছেই ফিরবে। তোমাদের যদি ছোট ছোট বাচ্চা থাকে, হ্যাঁ না ফ্রেন্ড, তোমার কাছেই কিন্তু রিটার্ন করবে। এবং তোমার প্রিয় মানুষটি চাইছে যে এমন একজনের কাছে আমি থাকি যে আমাকে ভালোবাসবে, আমার পাশে সবসময় থাকবে, হ্যাঁ না ফ্রেন্ড। এবং সে ভবিষ্যতও দেখছে যে ফিউচারে গিয়ে তাদের ফিউচারে খুব সুন্দর একটা লাইফ হবে তাদের। হয়তো তোমরা যদি অবিবাহিত হও না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি ভাবছে যে ফিউচারে গিয়ে তোমাদের হ্যাপি ফ্যামিলি হবে, ছোটো ছোটো দুটো বাচ্চা হবে। এই পরিকল্পনা হয়তো তোমরা আগেও করেছো, যে দুটো কোনো বাচ্চা তোমরা নিতে চাও, আগেও করেছো, বা এখনও সে সেটা নিয়ে ভাবছে, সেই স্বপ্ন নিয়ে ভাবছে, নিজেকে রাইজ করতে চায় ফ্রেন্ড।
তোমার প্রিয় মানুষটি পরিশ্রম করছে কেরিয়ারে, সে চাইছে যে কেরিয়ারে আমি ভালো একটা কিছু কাজ করে নিজে একটা পজিটিভ একটা জায়গায় যাই, বা একটা নিজেকে স্টেবল করি, কি একটা হচ্ছে রাইজ করি জীবনে। সে কিন্তু নিজেকে স্টারের মতো রাইজ করতে চায় তোমার প্রিয় মানুষটি। তার কিন্তু মন মস্তিষ্কে এই পরিকল্পনা, মানে কেরিয়ার নিয়ে কিন্তু আজকে বেশ তার ভাবনা চিন্তা রয়েছে, কেরিয়ার নিয়ে কিন্তু ভাবছে যে টাকা পয়সা গেন করা হয়তো তার লাইফে খুবই জরুরি, বা সেটা তার দরকারও জীবনে, সে সেটা বুঝতে পারছে তার যে টাকা পয়সার দরকার, সেটার জন্য খাটছে বা আদার্স কোনো পথও খুঁজছে। মোটামুটি কেরিয়ার নিয়েও সে কিন্তু বেশ ভাবনা চিন্তা করছে। এই যে শুরু একটা হবে না ফ্রেন্ড, ডেথ অফ রিবার, তোমার প্রিয় মানুষটি হতে পারে সে শুরু যে করবে একটা, অবশ্যই সেটা ট্রান্সফার হয়ে আসবে। মানে কি বলো তো, তোমার প্রিয় মানুষটি যখন সম্পর্কে যে শুরু একটা করবে, সেই শুরুটা যখন হবে সেটা কিন্তু নতুনভাবে, মানে সম্পর্ক জুড়বে তো ঠিকই, কিন্তু পুরনো প্যাটার্নগুলো আর কিন্তু ফিরবে না, মানে চেঞ্জ হয়ে যাবে। তোমার প্রিয় মানুষটি যে আগে যে প্যাটার্নগুলো অ্যাপ্লাই করতো, যে ধরনের বিহেভগুলো করতো, কর্মকাণ্ডগুলো করতো, সেগুলো ডেথ হয়ে যাবে, মানে সেগুলো শেষ হয়ে নতুনভাবে আবার নিউ প্যাটার্ন তোমাদের কিন্তু রিলেশনশিপে চালু হতে চলেছে। সে যে শুরু একটা করবে, বেশ শুরুটা পুরো নতুনভাবে হবে, শুরুটা শুরুর মতো হবে এবং নতুনভাবে হবে। সে পুরনো জিনিসগুলো কিন্তু আর আসবে না তোমাদের সম্পর্কে। এবং তোমার প্রিয় মানুষটি বেশ পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে, বা এই পোর্টাল কিন্তু পজিটিভভাবে তাকে ভাবতে বাধ্য করাচ্ছে তার নিজের লাইফ নিয়ে। তোমাদের সম্পর্কে ফ্রেন্ড থার্ড পার্টি রয়েছে। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, যে থার্ড পার্টির জন্যই হয়তো নিজেকে অনেকটা চাপে হয়তো রেখেছিল, কারণ বা হচ্ছে থার্ড পার্টির জন্যই তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে বেশ চাপ একটা কাজ করছে, এবং হচ্ছে সে থার্ড পার্টির কাছ থেকে পেন পেয়েছে, বা থার্ড পার্টির জন্যই আজকে রাগে অভিমানে একটা রয়েছে, বেশ ফ্রাস্ট্রেট হয়ে আছে। আর থার্ড পার্টি তার লাইফে এন্ট্রি নেওয়ার ফলে তোমার প্রিয় মানুষটি হয়তো হয় না আক্কেল জেগেছে। আগে অনভিজ্ঞের মতো কাজকর্ম করতো, এখন এক্সপিরিয়েন্স অনেক হয়ে গেছে জীবন সম্পর্কে। তার জন্যই তো সে একটা শুরু চায়, হ্যাপি ফ্যামিলি চায়, একটা স্টেবল রিলেশনশিপ চায় এবং কেরিয়ার নিয়ে ভাবছে। যে মানুষের মধ্যে এক্সপিরিয়েন্স থাকবে না ফ্রেন্ড, সে সবসময়ের জন্য যা কিছু করবে স্থায়ী ভাববে, টেম্পোরারি কোনো কিছুর পেছনে দৌড়াবে না, কারণ সে জানে যে তার এনার্জি কোথায় কতটা পার্সেন্টেজ দিতে হবে। সে কিন্তু বেশ একদম হচ্ছে হয় না সমঝদার মানুষ, সে কখনোই তার নিজের এনার্জিকে ভুলভাল জায়গায় ব্যয় করবে না। তোমার প্রিয় মানুষটি অনভিজ্ঞ ছিল, এখন অনেকটা সমঝদার হয়ে গেছে, তার জন্য সে স্টেবিলিটি চায়, ব্যালেন্স করে যাচ্ছে দুটো মানুষকে নিয়ে, জ্যাগেল করে যাচ্ছে যে একজনকে তো আমার রাখতে হবে, যাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি আমাকে গড়তে হবে। এবং সেই জন্য সে ডিসিশান নেওয়ার জন্য একদম রেডি, একটা যে ডিসিশান নেবে সেটা অবশ্যই পজিটিভ তোমার জন্য। এবং তোমার প্রিয় মানুষটি ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করছে। থার্ড পার্টির জন্যই তোমার প্রিয় মানুষটি একটা হয়তো অভিজ্ঞতা পেয়েছে, বা একাধিক মানুষের কাছ থেকে তোমার প্রিয় মানুষটি অভিজ্ঞতা পেয়েছে, এবং সব থেকে বেশি অভিজ্ঞতা পেয়েছে কোনো কর্মক্ষেত্র থেকে। সে জব করুক বা বিজনেস করুক বা সে স্টাডি করছে, সেখান থেকে হয়তো অনেক মানুষের ঘটনা বলি, হয়তো অনেকের রিলেশনশিপের বিষয়ে জেনেছে, বা হয়তো সে রিলেশনশিপের বিষয়ে হয়তো আগে অতটা বুঝতো না। থার্ড পার্টি এন্ট্রির ফলে হয়তো সে সেগুলো বুঝে গেছে যে জীবনটা কী, কেরিয়ার কী জিনিস, রিলেশনশিপ কী জিনিস, লাইফে এগুলো কতটা মাত্রায় দরকার, কাকে কোন জায়গায় রাখতে হয়, এই যে জীবনের বিষয়টা সে কিন্তু অনেকটা বুঝে গেছে এবং শিখে গেছে। আমি দেখব আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। একদম ছাড়তে চায় না তোমার প্রিয় মানুষটি, মনের মধ্যে অনেক স্বপ্ন রেখেছে ফ্রেন্ড, অনেক স্বপ্ন রেখেছে মনের মধ্যে, কিন্তু হেডেক একটা কাজ করছে, একটা ক্লিয়ার কাট সিদ্ধান্ত নেই, তার জন্য একটা হেডেক কাজ করছে ফ্রেন্ড। এবং সেই নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি, বেশ চাপের মধ্যে রয়েছে। তোমরা আমাকে জিজ্ঞাসা করেছ যে মাইন্ডসেট কিভাবে তৈরি করা যায়। ফ্রেন্ড, মাইন্ডসেট বলে কিছু হয় না, মাইন্ডসেট বিষয়টা আলাদা। তুমি হয়তো জানতে চেয়েছো যে মাইন্ডে একটা অথেন্টিক বেস কিভাবে তৈরি হয়, হ্যাঁ না ফ্রেন্ড? অথেন্টিক বেস মানে যার উপর ভিত্তি করে তুমি জীবনের ভালো মন্দ বুঝতে পারবে, যার উপর ভিত্তি করে তুমি জীবনে কীটা গ্রহণ করতে হয়, বর্জন করতে হয় সেটা তুমি জানতে পারবে, যার উপর ভিত্তি করে তুমি জীবনে কিছু ক্রিয়েট করতে পারবে, যার উপর ভিত্তি করে জীবনটা একটা স্বাচ্ছন্দ্যের সামনে এগিয়ে যেতে পারবে, যার উপর ভিত্তি করে তুমি একটা বেটার মানুষ হতে পারবে, তাকে বলে
অথেন্টিক বেস, এক কথায় বড় গাছের কোনো মূল, এক কথায় বড় কোনো বিল্ডিংয়ের ভিত, যাকে বলা হয় অথেন্টিক বেস, যে বেসের উপর ভিত্তি করে তোমার পুরো লাইফটা দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ না ফ্রেন্ড? আর তুমি জিজ্ঞাসা করেছো মাইন্ডসেট বিষয়টা অন্যরকম ফ্রেন্ড। যে মাইন্ডসেট মানে কি এখন একরকম আছে, একটু পরে চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন ধরো বর্তমান জেনারেশানের মাইন্ডসেট নিয়েই চলছে। বর্তমান জেনারেশান কিন্তু খুব কম সংখ্যক মানুষের অথেন্টিক বেস রয়েছে। মাইন্ডসেট বদলে যায়, অথেন্টিক বেস সহজে বদলায় না। একটা গাছের মূল চলেই যায়, তার থেকে শাখা পোশাখা বেরিয়ে যায়, সে আরও স্ট্রং হয়, সে মূল চেঞ্জ হয় না। যে একটা মূল হয়তো সে বট গাছের মূল অসুস্থ গাছের মূলকে নিয়ে চেঞ্জ করে দেবে, এমন হয় না। বট গাছের মূল তো বট গাছের মূলই থাকবে। কি বললাম বুঝতে পারলে? অথেন্টিক বেস কখনোই বদলায় না, আর মাইন্ডসেট বদলে যায়। যেমন ধরো তোমরা হয়তো একটা কোনো রিল দেখলে, রিল ভিডিওতে কেউ একটা ডায়লগ ঝেড়ে দিয়েছে। এখন তো ইন্টারনেটে তোমরা দেখতেই পাচ্ছ, একটা কেউ বলে দিয়েছে ডায়লগ, তো সেখানে দেখবে 10-12 জন হই হই করলো। তুমি সেটাকে রাইট ভেবে নিবে, কারণ কি তুমি জানো না যে সেই মানুষটা রাইট বলছে না রং বলছে। কারণ তোমার মাইন্ডসেটের উপর তুমি দেখছো, তুমি সেটাকে রাইট ভেবে নিলে এবং তোমার লাইফে তুমি সেটা অ্যাপ্লাই করে নিলে। কিছুদিন আগে পুষ্পা সিনেমা রিলিজ হয়েছিল, তোমরা সবাই জানো। দেখো পুষ্পা সিনেমা কি ছিল, যে হচ্ছে গভর্নমেন্ট লাল চন্দনের মানে লাল চন্দনের চাষ করতো, সেই পুষ্পা কী করতো, সেই লাল চন্দনকে চোরাবাজারে বিক্রি করতো। কিন্তু সেই সিনেমা যখন রিলিজ হয়, এই জেনারেশান কি করেছে না, পুরো সেই যে পুষ্পার স্টাইলকে কপি করছে, তাকে হাইলাইট করছে সেই সিনেমাকে। এই হ্যান্ডিক্যাপ হয়ে চলছে, চপ্পল খুলে যাচ্ছে, হ্যাঁ না, ছাতা নিয়ে একজন পেছনে পেছনে যাচ্ছে, সিগারেট খেয়ে ধোঁয়া উড়িয়ে চলে যাচ্ছে। এইটা জেনারেশান কপি করছে। এটা কারা কপি করছে না? যাদের অথেন্টিক বেস রয়েছে, তারা দেখবে যে এটা গভর্নমেন্টের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, এ হচ্ছে একজন ডাকাত, একে হাইলাইট করা যাবে না। এটা তারাই হাইলাইট করেনি যাদের মধ্যে অথেন্টিক বেস রয়েছে, যাদের মাইন্ডসেট রয়েছে, তাদের বদলে গেছে যে এটা ট্রেন্ডিং বিষয়, এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা আমাকে হাইলাইট করতে হবে। কি বললাম বুঝতে পারলে? তো এই জিনিসটাই, যে এটা হচ্ছে মাইন্ডসেট বদল হতে থাকে, আর অথেন্টিক বেস মানে হচ্ছে তুমি বুঝতে পারবে যে এটা করা উচিত কি করা উচিত নয়, আমাকে অ্যাকসেপ্ট করতে হবে কি করতে হবে না। আরও আমি উদাহরণ দিয়ে বলছি, নেতাজি, গান্ধীজি, রবীন্দ্রনাথ, সে সকল মানুষেরা, তাদের মধ্যে অথেন্টিক বেস রয়েছে, তার জন্যই তারা ইতিহাসকে গড়েছে, তাই না ফ্রেন্ড? এখন মানুষের কতজন অথেন্টিক বেস রয়েছে তুমি দেখো। আজকে মডার্নের কথাটা ব্যবহার করে মানুষ কিনাই কি করছে, আধুনিক, হ্যাঁ না, আধুনিক শব্দ ব্যবহার করে পাশ্চাত্য কালচারকে তারা কিন্তু পুরো হিউজ কপি করছে, যার নাম দিয়ে দিচ্ছে আধুনিক। ড্রেস থেকে জীবনযাত্রা সব কিছুই পাশ্চাত্য কালচারকে তারা কিন্তু গ্রহণ করছে এবং সেটাকে নাম দিচ্ছে আধুনিক। তুমি এটাই বুঝো যে ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ কে ছিলেন? রাজা রামমোহন রায়, তাই না? তো রাজা রামমোহন রায় কি বিদেশিদের মতো ড্রেস পরে কোনো ছবি দেখেছ? বা বিদেশি কোনো কালচারকে তিনি কি গ্রহণ করেছিলেন? তিনি কেবলমাত্র পাশ্চাত্য শিক্ষার কথা বলেছিলেন, যে ওই শিক্ষা আমাদের দেশে জরুরি, তাই না? চিন্তা ভাবনার বদল। তো সেই জন্য উনাকে আধুনিক মানুষ বলা হয়েছিলেন, কারণ চিন্তা ভাবনা ছিল দূরদর্শী, তার জন্যে তিনি আধুনিক। আধুনিক মানেটা কি? যে আধুনিক, এই যে শব্দের মধ্যে অর্থ রয়েছে। মানে আধ্যাত্মিকতা, ধু মানে হচ্ছে ধরে রেখে, নি হচ্ছে নিত্য নতুন, ক হচ্ছে কক্ষীভূত করা, মানে আধ্যাত্মিকতা এবং নিত্য নতুন দুটোকে মিক্স করে লাইফ কাটানোর নামই হচ্ছে আধুনিক। রাজা রামমোহন রায় কি এই পাশ্চাত্য শিক্ষাকে মোটিভেট করার জন্য তিনি কি আমাদের দেশের কালচারকে ভুলে গিয়েছিলেন? তিনি কি বলেছিলেন যে আমার দেশে কোনো কিছু করার জন্য কালচার বাদ দিয়ে দিন এবং পাশ্চাত্যের শিক্ষা যখন আছে পাশ্চাত্যকে হিউজভাবে কপি করা হোক? এরকম কিছু বলেননি, তাই না ফ্রেন্ড? তাহলে তিনি কি করেছিলেন? দেশের কালচার, দেশীয় পোশাক, দেশের রীতি রেওয়াজ সব কিছু ব্যালেন্স রেখেছিলেন। শুধু কেবলমাত্র শিক্ষা আমাদের দরকার, তার জন্যই তিনি কিন্তু এগিয়ে গিয়েছিলেন। সেই জন্য উনাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। এখন মানুষ আধুনিকতার নাম দিয়ে কি করছে? রাজা রামমোহন রায়ের সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই এখন যে আধুনিকতার নাম নিয়ে মানুষ লাইফটাকে কাটাচ্ছে,
তাই না ফ্রেন্ড? তো এটার কারণ কি? এটা মাইন্ডসেটের উপর মানুষ চলছে, অথেন্টিক বেস নেই। রাজা রামমোহন রায়ের অথেন্টিক বেস ছিলেন, তাই ইতিহাস গড়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অথেন্টিক বেস তার ছিলেন, তার জন্যেই তিনি হচ্ছে ইতিহাস গড়েছেন। রাখি বন্ধন উৎসব, এমনকি এত কিছু গান লিখেছেন যে ভারতবর্ষের হচ্ছে জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, মানে উনার গুণের কোনো শেষ নেই, বলে শেষ করা যাবে না। তার মানে কি? উনাদের মধ্যে অথেন্টিক একটা বেস রয়েছে, যেটা আমাদের নিউ জেনারেশনে সেই অথেন্টিক বেসটা নেই। আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড যে অথেন্টিক বেস এবং মাইন্ডসেট দুটো বিষয়টা কি। তুমি জানতে চেয়েছো অথেন্টিক বেস কাকে বলে, মাইন্ডসেট নয়। মাইন্ডসেট চেঞ্জ হয়, এগুলো সকালে একরকম বিকেলে একরকম এনার্জির মতো চেঞ্জ হতে থাকে। তুমি জানতে চেয়েছো যে অথেন্টিক বেসটা এটাই, হ্যাঁ না ফ্রেন্ড? এবার আমি তোমাকে বলছি যে এটা কিভাবে গড়বে। অথেন্টিক বেস গড়ার জন্য অনেকগুলো দিক তোমাকে জানতে হবে। প্রথমত তুমি নিজেকে ভালো করে জানতে হবে। এক হচ্ছে তুমি নিজেকে ভালো করে জানো। দুই হচ্ছে তোমার নিজের লাইফের হিস্ট্রি ভালো করে জানবে। তোমার সারা জীবন জুড়ে এতদিন পর্যন্ত তোমার জীবনে কি কি ঘটেছিল, প্রত্যেকটা ঘটনাকে একবার রিমাইন্ড করো। সেখান থেকে তোমাকে জানতে হবে যে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কি শেখাতে চেয়েছে, হ্যাঁ না? 2 3 নম্বর হচ্ছে তোমার যে ধর্ম, সেটাকে তুমি খুব ভালো করে জানো। ধর্মগ্রন্থ পড়ো, ধর্মগ্রন্থে তোমাকে কি বলছে, এই জগৎ সম্পর্কে কি বলছে, কি শিক্ষা দিতে চাইছে, জীবন সম্পর্কে কি বলছে, সেটা তোমাকে জানতে হবে। 4 হচ্ছে তোমার দেশের হিস্ট্রি তোমাকে ভালো করে জানতে হবে। তুমি যে দেশে বাস করো না কেন, সেই দেশের ইতিহাস জানতে হবে, সেই দেশের মনীষীদের সম্পর্কে জানতে হবে। এই দেশ গড়ার পেছনে কতজনের ভূমিকা রয়েছে, কি ব্যাপার, তাদের জীবনযাত্রা কেমন ছিল, তারা কি কি ডিসিশন নিয়েছিল, কোন কোন সমস্যায় তারা পড়েছিল, কিভাবে তারা এই জায়গায় এসেছে, তাদের হিস্ট্রি জানা খুবই জরুরি, দেশের হিস্ট্রি জানা খুবই জরুরি, হ্যাঁ না ফ্রেন্ড? এবং হচ্ছে 5 নম্বর হচ্ছে আধুনিক ব্যবস্থা। আধুনিক ব্যবস্থা মানে কি? যে তোমার দেশের অর্থনীতি, রাজনীতি, হ্যাঁ না, প্রত্যেকটা সামাজিক প্রত্যেকটা বিষয়ে নলেজ থাকতে হবে, টেকনিক্যালের বিষয়ে। এবং আরও অন্যান্য দেশের রাজনীতি কী চলছে, বর্তমান যে অবস্থাটা, এই যে এক কথায় যাকে বলে জেনারেল নলেজ, এটা তোমাকে জেনে রাখতে হবে। আর একটা কি না, তোমার ঈশ্বর আল্লাহ, এই জগতের শক্তি, এটা তোমাকে জানতে হবে, যাকে বলে ভেতরকার ইনটিউশন, ভেতরকার যে জগৎ রয়েছে তার সম্পর্কে জানতে হবে। তাহলে এই কয়েকটা বিষয় তুমি যদি ভালোভাবে জেনে যাও, তাহলে তোমার মধ্যে অথেন্টিক বেস তৈরি হবে, হ্যাঁ না ফ্রেন্ড? না হলে তুমি দেখো, এই যে কয়েকটা পয়েন্ট আমি তোমাকে বললাম না ফ্রেন্ড, এই পয়েন্টগুলোর মধ্যে কোন কোন পয়েন্টটা তোমার জানা, দেখো জানার শেষ নেই। তুমি ধর্মগ্রন্থ পড়ে নিলেই শেষ নয়, লাইফ টাইম জুড়ে অথেন্টিক বেস তুমি তৈরি করতে পারো। একদিনে হবে না, এক মাসেও হবে না, এর লাইফ টাইম জুড়ে একে একটু একটু করে তৈরি করে করে যেতে হয়। শুরু তুমি আজ থেকেও করতে পারো, যে এই বিষয়গুলো আমাকে জানতে হবে। তুমি বলো ফ্রেন্ড, যে তুমি এই কয়েকটা পয়েন্টের মধ্যে কটা পয়েন্ট তোমার ভালো করে জানা আছে। তার জন্যেই বাই নিউ জেনারেশন যেগুলো করছে, এবার বলো তাদের মাইন্ডসেট কেমন। এই সকল মানুষদেরকে যে কেউ ব্রেন ওয়াশ করে দিতে পারে। যার মধ্যে অথেন্টিক একটা বেস থাকবে, তার উপর অন্য এনার্জি হাবি হবে না, কারণ তার অথেন্টিক বেস সবসময়ের জন্য সে রাইট কি রং সঙ্গে সঙ্গে তাকে বলে দেবে। সে মানুষ দেখলেও বুঝে যাবে, কারণ তার ইনটিউশন পাওয়ারও স্ট্রং থাকে, তার নলেজ থাকে, ভালো মন্দর ফারাক সে বোঝে। যেটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে অথেন্টিক বেসের অ্যাকচুয়ালি কাজ কী, হ্যাঁ না, কয়েকটা পয়েন্ট আমি বলেই দিয়েছিলাম তোমাকে। তাহলে অথেন্টিক বেস বিষয়টা আশা করি বুঝতে পারলে, এবং গড়তে গেলে কিভাবে গড়তে হয়। বর্তমান জেনারেশনের মানুষ যারা রয়েছে, বর্তমান জেনারেশনের যে সকল ছেলে মেয়েরা, তাদের মধ্যে শুধু কেবলমাত্র মাইন্ডসেট রয়েছে, যে কেউ এসে তার মাইন্ডসেট বদলে দিতে পারে। তার জন্য মানুষের মধ্যে স্থিরতা নেই। তুমি দেখতে পাবে না যে রবীন্দ্রনাথ কি নেতাজি, তাদের ছবিগুলো দেখবে কতটা যেন শান্ত, একটা স্থির, হ্যাঁ না। বর্তমান নিউ জেনারেশনের ছবিগুলোকে দেখবে যেন একটা উত্তেজক টাইপের, না, এই একটা কি হয়, স্থিরতা নেই, মাইন্ডসেট আজ একরকম কাল আরেক রকম চেঞ্জ হচ্ছে। এই জন্যে এদের ডিপ্রেশন বেশি, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, ইগো প্রচুর, রাগ প্রচুর, এইগুলোতে ভরপুর রয়েছে পুরো। অথেন্টিক বেস নেই।
হ্যাঁ না ফ্রেন্ড? হয়তো তুমি বলবে তাহলে এখন তো আধুনিক যুগ, অনেক কিছু হয়ে গেছে, এ হয়ে গেছে, সে হয়ে গেছে। সেগুলোর কথা বলছি না, এ হয়ে গেছে, সে তারা আলাদা। এখন কি মানুষের অথেন্টিক বেস নেই? বড় বড় নেতাদের দেখবে, এখনও অনেক মানুষ রয়েছে যারা সমাজের জন্য, দেশের জন্য কাজ করছে, সেবা করছে, তাদেরকে দেখবে তারা অথেন্টিক বেস তৈরি করছে। অবশ্যই তার মধ্যে অথেন্টিক বেস রয়েছে। নিউ জেনারেশনে যারা এই মাইন্ডসেট নিয়ে কেবল বেঁচে আছে, তাদের মধ্যে অথেন্টিক বেসটা নেই। তোমাকেও গড়তে হবে। তোমার যদি এই জিনিসগুলো অভাব থাকে, তোমাকেও গড়তে হবে। যাদের অথেন্টিক বেস রয়েছে তারা অবশ্যই করছে, তারা বেস আরও বানাচ্ছে, তুমিও বানিয়ে যাও। কী কথা বললাম বুঝতে পারলে? জীবনটা সম্পূর্ণ অন্যরকম হবে। আজকে মানুষটা কষ্ট দিয়ে চলে গেছে, তোমার অথেন্টিক বেসটা যদি স্ট্রং থাকতো, এই মানুষটা তোমার লাইফে চলে যাওয়ার সময় 10 বার ভাববে, আজীবন ধরে সে চাপ তৈরি হবে তার, যে আমি একটা ভালো মানুষকে ছেড়ে দিয়ে চলে এসেছি। অথেন্টিক বেস মানে নিজের ভারিত্ব, নিজের ওজন, নিজের স্থিরতা, নিজের পার্সোনালিটি, অনেক কিছু তৈরি করি অথেন্টিক বেস। কেবল বেসটা তৈরি করলে তার উপর হয় না। একটা যদি ভিত তুমি স্ট্রং বানিয়ে নাও, তার উপর তুমি যত তালা তুমি বাড়াও না কেন বাড়ির, সে উঠতেই থাকবে। কিন্তু যদি ভিত না তোমার স্ট্রং থাকে, সে যে আনস্টেবল থাকে, যখন তখন ভেঙে পড়ে, তুমি কি করে বড় বাড়ি বানাবে? তাই না? তাই বড় হতে গেলে, মহান হতে গেলে ভিত স্ট্রং করা খুবই জরুরি। এ একদিনে হবে না, লাইফ টাইম জুড়ে চলতে থাকবে। তোমরা বলো যে তোমরা অ্যাকচুয়ালি তুমি তোমার হোম পেজ খুলে দেখো যে তুমি দেখছোটা কি। তোমার যে ইউটিউবে তুমি ভিডিও দেখছো, তোমার হোম পেজে কী রয়েছে? আমি যে তোমাকে 6টা পয়েন্ট বললাম, তার মধ্যে কোন পয়েন্টটা এই তোমার হোম পেজের ভিডিওর মধ্যে একটা রয়েছে? তাহলে তুমি বুঝো যে তোমার অথেন্টিক বেস আছে কি নেই। এটা একটা টেস্ট তুমি ধরে নাও। তুমি ফেসবুকে থাকো, ইনস্টাগ্রামে থাকো, কি তুমি ইউটিউবে থাকো, তুমি হোম পেজ দেখে নাও। হোম পেজে আমি যে কয়েকটা পয়েন্ট বললাম, একটা যদি তার ভিডিও বা ছবি থাকে, তাহলে ভাবো তোমার অথেন্টিক বেস একটা অবশ্যই রয়েছে বা তুমি বানাচ্ছ। আর যদি একটাও না থাকে, তো অথেন্টিক বেস নেই। তোমার মধ্যে কিন্তু সেই মাইন্ডসেট নিয়ে তুমি কিন্তু আছো। যে কেউ তোমার মাইন্ডসেট বদলে দিতে পারে, যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে পারে। এই জেনারেশনের সঙ্গে সেটাই তো হচ্ছে। একটা কিছু বিষয় বেরিয়ে গেল, ভালো মন্দ দেখে না, ভালো মন্দ বুঝবে না, না স্থিরতা আছে, না তার ফিউচার নিয়ে ভাবনা আছে, না কি ঘটতে পারে কোনো আন্দাজ রয়েছে, না ইনটিউশন রয়েছে, কিছুই নেই। নিজের দেশের কালচার, অনেকে তো দেখবে যে রবীন্দ্রনাথের জন্ম দিবস কোনটা হয়তো অনেকে জানে না। তা সেই মানুষটার সম্পর্কে জানা তো অনেক দূরের কথা, জন্ম দিবসটাই অনেকে হয়তো জানে না। এই জেনারেশন এতটা মূলকে ছেড়ে দিয়ে হাওয়ায় উড়ছে। হ্যাঁ না ফ্রেন্ড? অথেন্টিক বেস এইভাবে তৈরি করা জরুরি। কে কী করলো না করলো জানার দরকার নেই, তুমি তোমার লাইফে অথেন্টিক বেস তৈরি করো। হ্যাঁ না ফ্রেন্ড? তো এইভাবে অথেন্টিক বেস কিন্তু তৈরি করা যায়। আর তুমি যে ফ্রেন্ড একজন আমাকে জিজ্ঞাসা করেছিলে মাইন্ডসেট, হ্যাঁ না ফ্রেন্ড? মাইন্ডসেট নয়, এটাকে বলে অথেন্টিক বেস। মাইন্ডসেট বিষয়টা এরকম, তুমি যে বলেছো মাইন্ডসেট ঠিকই, সেটা টেম্পোরারি হয়। মাইন্ডসেট টেম্পোরারি। তুমি নিজেও জানবে যে একটা বিষয় তুমি ধারণা করে নিয়েছ, একটা অন্য কিছু হয়তো কেউ বলে দিয়েছে, সেটা কিন্তু ভেঙে যাবে। এটাকে মাইন্ডসেট বলা হয়। ব্রেন ওয়াশ সেই মানুষদের সঙ্গে করা হয় যার মাইন্ডসেট একরকম থাকে, চেঞ্জ করে দেওয়া হয়। এটা হচ্ছে ব্রেন ওয়াশ। যার অথেন্টিক বেস থাকবে, তাকে তুমি দিন রাত ওয়াশ করতে থাকো। হ্যাঁ না? সে জানে যে তুমি কি বলছো, কারণ সে তো একসেপ্ট করার আগে সে জানে যে কোনটাকে আমার বাদ দিতে হবে আর কোনটাকে একসেপ্ট করতে হবে। তুমি বলে যাচ্ছ, সে শুনছে, কিন্তু সেখানে তার কিন্তু কোনো একটা মেশিন বসানো আছে, যে মেশিন কিন্তু সেখানে সার্চ করে নিচ্ছে যে এটা আমার একসেপ্ট করতে হবে, এটাকে আমার বাদ দিতে হবে। তুমি সারা জীবন চাইলেও তার ব্রেন ওয়াশ কোনো দিন করতে পারবে না। তুমি হয়তো পেন দিতে পারো, তাকে আঘাত করতে পারো, কষ্ট দিতে পারো, কিন্তু ব্রেন ওয়াশ করতে পারবে না। সে আঘাত পেয়ে লেট গো করে দেবে। কিছুদিন পর এমন রাইজ করবে যে তুমি কল্পনা করতে পারবে না। কারণ মানুষ সেটা সেভাবে সে নিজেকে বানিয়ে নিয়েছে, সেটা অথেন্টিক বেস সে বানিয়ে রেখেছে। হ্যাঁ না? তুমি তার উপরে কিছুই করতে পারবে। সে কেবল তার নিজের মাইন্ডসেটে চলতে থাকে, সে তার নিজের ঈশ্বর আল্লাহর কথাই চলতে থাকে। তো সেই রকম হচ্ছে অথেন্টিক বেস। তোমার মনে হবে যে কেউ একটা তোমার ভেতরে রয়েছে। অথেন্টিক বেসের এটা অন্যতম বৈশিষ্ট্য, যে আত্মবিশ্বাস প্রচুর প্রবল থাকে। তোমার সবসময় মনে হবে যে ইউনিভার্স, প্রকৃতি তোমাকে কোনোদিন হারতে দেবে না, কারণ এই শক্তি তোমার অটোমেটিক্যালি ভেতর থেকে তৈরি হবে। এটাকে বলা হয় আত্মবিশ্বাস। হ্যাঁ না? আমরা কিছু একটা করতে গেলে ভয় পেয়ে যাই, কী হবে কি না হবে, লোক কী বলবে, এ করবে সে করবে। যাদের অথেন্টিক বেস থাকে তারা কোনো দিন এসব ভাবে না, কোনো দিন ভাবে না। হ্যাঁ না ফ্রেন্ড? তারা কোনো দিন এসব কিছু ভাববে না যে এ কী বলবে, সে কী বলবে, সে কী বলবে।
এইসব ভাবনা চিন্তা করে না তারা। তারা জানে যে কোনটা রাইট কোনটা রং, তারা খুব ভালো করে জানে। তারা সবসময়ের জন্য সমাজের যে চিরাচরিত বিষয় চলছে সেগুলোর থেকে হাটকে তারা কিছু করে, যার জন্য মানুষ তাদেরকে মনে রাখে। আমরা এই যে মনি ঋষিদের নাম আমি বললাম, তাদেরকে আমরা কেন মনে রেখেছি? কারণ সমাজের চলিত ব্যবস্থা থেকে তারা সম্পূর্ণ অন্যরকমভাবে লাইফ কাটিয়েছেন, কিছু তারা করে গেছেন যেটা আজও আমরা তাদেরকে অনুসরণ করি, তাই না ফ্রেন্ড? তাই অথেন্টিক বেস তৈরি করা খুবই জরুরি। জীবন একটাই, সুন্দর করে তৈরি করো, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে এখন কী চলছে। তুমি ফ্রেন্ড নতুন করে একটা, বিশেষ করে কেরিয়ারে নতুন কিছু শুরুর জন্য ভাবছো বা কেরিয়ারের উপর ফোকাস করার জন্য ভাবছো, নিজেকে পজিটিভ রাখছো, রাইজ করতে চাও ফ্রেন্ড, এবং ফ্রি রেখেছো। এও আমি তোমাকে বলি ফ্রেন্ড, তুমি এখন ঈশ্বর আল্লাহর ভরসায় ছেড়ে দিয়েছো তোমার নিজেকে, এবং তুমি একটা রিস্ক নিতে চাও, যে একটা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা রিস্ক তুমি নিতে চাও, যে এই রিস্কটা আমি নিয়ে যা হয় হবে, হ্যাঁ না? এইরকম একটা পয়েন্টে তুমি চলে এসেছো, হয় এপার না হয় ওপার, এইরকম একটা জায়গায় একটা রিস্ক নেওয়া ছাড়া তোমার কাছে আর কোনো রাস্তা নেই, এরকম মনে হয়। তোমাদের সম্পর্কের টাওয়ার একটা চলে এসছে ফ্রেন্ড, তার জন্য তোমার বেশ পেন ফিল হতে থাকে। তুমি চাও যে টাকা পয়সার উপরে কাজ করি, বা তুমি হচ্ছে একটা ব্যালেন্স মাইন্ডে আনার জন্য চেষ্টা করছো, যে আমি যদি জব বা বিজনেস কিছু করি বা পয়সা কিছু গেন করি, তাহলে হয়তো আমার জীবনটা আরও একটু স্বাচ্ছন্দ্যে কাটবে বা অনেক সমস্যার সমাধান তুমি করতে পারবে। সেইটা একটা ভাবনা চিন্তা তোমার কিন্তু রয়েছে, কেরিয়ার নিয়ে ভাবনা। তুমি নিজের হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে নিজেকে রাইজ করার চেষ্টা করছো। তুমি ইউনিভার্সের মানে তুমি তোমার ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা তোমার অনেকটা বেড়ে গেছে ফ্রেন্ড, এবং হচ্ছে তুমি অপেক্ষা করছো যে জীবনে একটা কিছু শুরু হোক, যে মানুষটা আসুক, রিটার্ন করুক, এই একটা অপেক্ষা করছো। কিন্তু সেটা নিয়ে তুমি ভাবছো যে হ্যাঁ মানুষটা একদিন আসবে, কিন্তু আসছে না বলে তোমার মনের মধ্যে আপা কষ্ট একটা কাজ করছে। এবং অবশ্যই ফ্রেন্ড তুমি কিন্তু একটা হয় না যে একটা ট্রাভেলিং এনার্জি তোমার, তুমি হয়তো কোথাও যাচ্ছ বা যাওয়ার জন্য রেডি হচ্ছ, বা এমন হতে পারে হয়তো তুমি ট্যুরের জন্য হয়তো প্ল্যান করছো, কি কোনো রিলেটিভের বাড়ি যাচ্ছ, মানে এই রকম একটা কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করছো, কিন্তু মনের মধ্যে না হয়তো একটা কষ্ট রয়েছে, তুমি হয়তো সেই কষ্টকে ভোলার জন্য এই পরিকল্পনা করছো। তুমি পুরোপুরি নিজেকে ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছো, যে সমর্পণ করে দেওয়া এক প্রকার, যে তিনিই যা করবেন করবেন, এবং নিজেকে নিজের মধ্যে রাখার চেষ্টা করছো, শান্তি খুশি খুঁজছো তুমি। জীবনে একটা নতুন কিছু শুরু হোক তার জন্যই তুমি অপেক্ষা করছো ফ্রেন্ড, এবং একটা বিষয় নিয়ে পুরো ঝুলে গেছে, এক জায়গায় স্টক হয়ে গেছো, সমাধান কিছু খুঁজে পাচ্ছ না। বিশেষ করে তোমার হচ্ছে মানে মানসিক দিক থেকে তোমার ইমোশান, হ্যাঁ না, সেইটাতে পুরো এক জায়গায় দাঁড়িয়ে গেছে, একটা ব্যক্তির কাছে দাঁড়িয়ে গেছে, কোথাও যেন যাচ্ছে না কিছু, কোথাও ফ্লো আর হচ্ছে না এই রকম, এবং প্রচুর হেডেক তুমি তোমার রয়েছে, যে এই মানুষটার বিষয় নিয়ে দিন রাত যেন তোমার মাইন্ডে একটা অস্বস্তি ফিল করাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? অপেক্ষার একটা এনার্জি কাজ করছে, তুমি অপেক্ষায় আছো, এবং তোমরা অনেকে মেডিটেশান করছো, বা অনেকে তোমরা ধ্যান করছো, এবং তোমরা নিজে সেলফ লাভ করছো, এরকম একটা স্টেপ তোমরা নিয়েছো। সবথেকে বেশি তোমার ঈশ্বর আল্লাহর উপর তোমার আস্থা অনেক বেড়ে গেছে, এবং তুমি অনেকটা স্পিরিচুয়াল হয়ে গেছো। তোমার জীবনে প্রচুর প্ল্যান রয়েছে ফ্রেন্ড, যেগুলো নিয়ে তুমি ভাবছো, এবং তোমরা অনেকে বিশেষ করে কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করছো। তোমরা চাও কমিউনিকেশান হোক, সেই মানুষটা ফিরে আসুক। অবশ্যই তোমার জীবনে একটা লাইটিং একটা লাইফ তোমার তৈরি হয়, মানে এই যে একটা পরিস্থিতির মধ্যে একটা রয়েছো না ফ্রেন্ড, এখান থেকে কিন্তু তুমি বেরিয়ে যাবে দ্রুত, এবং সেই প্রার্থনা করছো যে মানুষটা রিটার্ন করুক। তুমি প্রচুর প্রোভাইড করেছিলে এবং অপেক্ষা করছো যে মানুষটা তোমাকে কিছু দেবে অবশ্যই। এক জায়গায় স্টক হয়ে গেছো, কী করবে কি না করবে খুঁজে পাচ্ছ না। হার্ট ব্রেক প্রচুর দিয়েছে তোমার প্রিয় মানুষটি তোমাকে, এবং থার্ড পার্টি অবশ্যই রয়েছে তোমাদের সম্পর্কে ফ্রেন্ড, সেটা নিয়ে তোমাকে প্রচুর চাপ তৈরি করে। তুমি নিজেকে নিজের মধ্যে রাখতে চাও এবং তোমার ইমোশানকে ব্যালেন্স করতে চাইছো, কিন্তু মনের মধ্যে না স্যাড অ্যালোন একটা কাজ করে সব সময়ের জন্য। অবশ্যই একটা স্যাড অ্যালোন, একটা উদাসীনতা, মানে উদাস হয়ে থাকা, এইরকমভাবে তুমি কিন্তু রয়েছো আজকে। বেশ চাপ তোমার কিন্তু ফিল হচ্ছে ফ্রেন্ড, এবং তুমি অপেক্ষায় রয়েছো যে মানুষটা কবে আসবে এবং তোমার জন্য স্ট্যান্ড নেবে, বা তুমি ফোন মেসেজের জন্য অপেক্ষা করছো, এইরকম একটা নিউ বিগিনিং হোক, এইরকম একটা কিন্তু তুমি রয়েছো ফ্রেন্ড, এইরকম এনার্জিতে তুমি রয়েছো। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত।
তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড তুমি নিজের উপর ফোকাস করো। তুমি একাধিক হয়তো তোমার বিষয় রয়েছে ফ্রেন্ড, তুমি একটা স্যাড অ্যালোন হয়ে আছো, হ্যাঁ না, অপেক্ষা করছো যে কখন আসবে, কি ব্যাপার, এবং সেটা বলছে যে তুমি এইভাবে একার মতো উদাস হয়ে থাকো না, এই উদাস জায়গা থেকে নিজেকে বের করে আনো। এই যে একটা হয় না যে এক জায়গায় বন্দী হয়ে যাওয়া, একাধিক চিন্তাভাবনার মধ্যে ফেঁসে যাওয়া, সেখান থেকে তোমাকে বের করতে বলা হচ্ছে। এই চাপ থেকে তুমি বেরিয়ে স্ট্রং হও, হ্যাঁ না ফ্রেন্ড, এই যে উদাসীনতা থেকে তুমি বেরিয়ে যাও। এই হার্টব্রেক তোমাকে যে প্রচুর পেন দিয়েছে অ্যাকচুয়ালি, সেই জায়গা থেকে তুমি বেরিয়ে যাও। এই জিনিসগুলো নিয়েই তুমি আছো, তোমার এনার্জি থেকে এগুলোই এসেছিলো ফ্রেন্ড। এই জায়গাগুলো থেকে তুমি বেরিয়ে যাও, কারণ তোমার বেরিয়ে যাওয়ার সময় এসেছে, বদলের একটা সময় এসেছে। এই যে 6-6 পোর্টালে হয়তো তোমাকে এই এনার্জি এফেক্ট করছে ফ্রেন্ড তোমার উপরে, তার জন্যই হয়তো তোমার একটা স্যাড অ্যালোন এই ধরনের ফিল হচ্ছে, বা এই জিনিসগুলো সামনে আসছে, এগুলোকে হিল করো, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি কবের দিকে অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কবের দিকে অ্যাকশান নিতে পারে, কি অ্যাকশান নিতে পারে। তোমরা যে কোনো একটা কার্ড চুজ করো ফ্রেন্ড। 1 নম্বর যদি চুজ করেছে তাহলে এখানে ডিভাইন টাইম চলে এসেছে ফ্রেন্ড। ডিভাইন টাইম, তোমার প্রিয় মানুষটি না তোমাকে জগতের মতো ভাবে। এলে তোমাদের এই যে একটা অস্বস্তি রকম পরিবেশ আছে না ফ্রেন্ড, এটা ব্যালেন্স হয়ে যাবে। এটা কিন্তু ডিভাইন টাইম। এবার 2 নম্বর কার্ড যারা চুজ করেছ, ট্রাভেলিং এনার্জি, তোমার প্রিয় মানুষটি আসছে। বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি আসছে, এখানেও ডিভাইন টাইম চলে এসেছে। তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসছে, হ্যাঁ না। এই যে পরিশ্রম করছে, এই যে চিন্তা ভাবনা করছে তোমাকে নিয়ে, তার মাইন্ডে যে ভাবনা, ফিউচার নিয়ে ভাবনা, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি কিন্তু এই 2 নম্বর কার্ড যারা চুজ করে, তোমার প্রিয় মানুষটি আসছে। এখানে সে জগৎ তোমাকে ভাবে, তোমাকে নিয়ে ভাবনাই এখন আছে, কোনো অ্যাকশান নেই। একটু হয়তো লেট হতে পারে, কারণ মুনের এনার্জি এসছে ফ্রেন্ড, লেট হতে পারে। ডিভাইন টাইম দুটোতে রয়েছে, হয় না, ডিভাইন টাইম দুটোতে রয়েছে, এবং এটা ট্রাভেলিং এনার্জি। তোমার প্রিয় মানুষটা পাশে তোমার কাছে আসতে পারে, বা ফোন মেসেজও আসতে পারে। আর এটা সে তোমাকে কিন্তু প্রচুর ভালোবাসে, একটা জগৎ মনে করে। এটা কিন্তু সে এই জায়গা থেকে, এই যে একটা এনার্জিতে রয়েছে না ফ্রেন্ড, এখান থেকে বেরিয়ে তারপর তোমার সঙ্গে ফোন মেসেজ একটা কিন্তু হবে, বা সে কিন্তু করবে। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আবার এসে দ্য এম্পায়ার্স, হ্যাঁ না, সে কিন্তু কিং বা কুইনের মতোও দেখে তোমাকে। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। তোমাকে সেটাই বলা হয়েছে যে ফ্রেন্ড তুমি কিং বা কুইনের মতো, তুমি নিজেকে যা হয়তো এই সময় তুমি আছো, যে যেমন আছো কাউকে বোঝাতে চাইছো না। তোমাকে বলা হয়েছে যে তুমি এই যে একটা সিচুয়েশান, তোমার প্রিয় মানুষটি যেমন ফেঁসে আছে, তুমিও হয়তো নিজেকে ফাঁসিয়ে রেখেছো, বা তুমিও ফেঁসে আছো, সেখান থেকে বেরিয়ে যাও, নিজের উপর ফোকাস করো, নিজেকে স্ট্রং রাখো ফ্রেন্ড। এবং এই সময় একটু তোমার অস্বস্তি ফিল করাবে, এটা হচ্ছে এনার্জির এফেক্ট, হ্যাঁ না ফ্রেন্ড। এটাকে তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও, যে যা হচ্ছে সব ভালোর জন্য, হ্যাঁ না ফ্রেন্ড। এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।